হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান খান। আজকের দিনটা যেহেতু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কেননা আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আর শুক্রবার মানেই আমার আপনার সবার প্রিয় আরিফ ভাইয়ের রাত। আরিফ ভাইয়ের আরও একটি দুর্দান্ত ঘটনা শুনতে পাই আমরা এই শুক্রবারে। তো বরাবরের মতোই আজকেও আরিফ ভাইয়ের একটা ঘটনা নিয়ে আসছি। আজকে আপনাদের জন্য যে ঘটনাটি নিয়ে এসেছি, এই ঘটনাটি অনেক বেশি ডার্ক একটা ঘটনা। মানে এক কথায় অসাধারণ একটি ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আরিফ ভাই আজকে আমাদেরকে যেই ঘটনাটি উপহার দিচ্ছে, এই ঘটনাটির নামকরণ করা হয়েছে চন্দ্ররক্তিনী পিশাচ। সত্যি ঘটনাটি অনেক বেশি জোস। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন এই ঘটনাটি। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুতই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল ঘটনা, সকল আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগেই। আর আমাদের ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল বলেন, আপনাদের প্রিয় মানুষদের সাথে। তারাও যেন এই ঘটনাগুলোকে শুনতে পায়, তারাও যেন আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পায়, এর জন্য আর কি। তো আশা করি আপনারা অবশ্যই এটা করবেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাটি পাঠাতে পারেন। আপনারা অবশ্যই লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে উভয়ভাবেই আমাদেরকে ঘটনা দিতে পারেন। তো অনেক কথাই বলে ফেললাম, এখন আর কথা বাড়াবো না। এখন চলে যাব আপনার আমার সবার অপেক্ষাকৃত আজকের স্পেশাল ঘটনাটিতে। চলুন তাহলে শুনে আসি আরিফ ভাইয়ের চন্দ্ররক্তিনী পিশাচ। ঘটনাটি আমাকে যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ঘটনাটির নাম দিয়েছেন চন্দ্ররক্তিনী পিশাচ। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক শ্রোতারা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারাও অনেক ভালো আছেন, কারণ আমার পরিবার সহ এই প্রাণপ্রিয় এই অ্যাডমিন ভাইগুলো ও আমাদের সকলের আরেকটি পরিবার হলেন আপনারা। এই সকলের জন্য সবটা সময় দোয়া করি, এই মানুষগুলোকে যাতে আল্লাহ পাক সব সময় ভালো রাখেন, সব বিপদ আপদ থেকে রক্ষা করেন। তো আজকে যেই ঘটনাটি শুনতে চলেছেন, সেটি আজ অবধি কোনো প্ল্যাটফর্মে শোনেননি। আর ঘটনাটির নাম এতক্ষণে জেনে গেছেন টাইটেল আর থাম্বনেলের মাধ্যমে। হ্যাঁ, আমি চন্দ্ররক্তিনীর ঘটনার কথাই বলছি। চন্দ্ররক্তিনী এই পিশাচটির নাম অজানা থাকার কারণ আজ অবধি কেউ এই পিশাচটিকে দেখেনি। আর এই পিশাচের নামকরণ হয়েছে চন্দ্রগ্রহণ থেকে, কারণ প্রত্যেক চন্দ্রগ্রহণের সময় এই পিশাচ জাগে আর সে তাকে দেয়া ভোগ গ্রহণ করে। তাদের কাজ করে চলে যায় আবার গভীর ঘুমে। আর খুব অল্প কিছু পরিমাণ তান্ত্রিক কবিরাজ যারা এই পিশাচের সাধক, তবে এই পিশাচ খুবই ভয়ঙ্কর রকমের হয়ে থাকে। তার কাজের সময় কেউ বাধা হয়ে আসলে সে তাদের ধ্বংস করে ছেড়ে দেয়। এই ঘটনাটি শুনেছি সেই নওগাঁ জেলার ওই গ্রামের একজন লোকের থেকে, যার নাম আমিন। আমিন ভাই নিজে এই পিশাচের সাথে মুখোমুখি হয়েছিল তার বন্ধুদের নিয়ে। এতে তার শরীরে সেই পিশাচের একটি আঁচড় পড়ে, আর সেই আঁচড়ের দাগ সে এখনো বয়ে বেড়াচ্ছে তার বর্তমান জীবনে। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। বলছি আমিন ভাইয়ের ভাষায়।
এই ঘটনাটি আজ থেকে বেশি আগের না। ঘটনাটির সময়কাল ২০০৭ কি ৮ সালের। এই ঘটনাটি শুনেছিলাম নওগাঁ জেলার যে কোনো একটি গ্রামের থেকে। গ্রামের নামটি প্রকাশ করতে আমাকে বারণ করা হয়েছে। এই ঘটনাটি হচ্ছে একটি গ্রামকে কেন্দ্র করে, যেখানে একটি পিশাচিনীর আগমন ঘটে এক শয়তান পিশাচসিদ্ধ কবিরাজের দ্বারা। আর সেই পিশাচিনীর নাম চন্দ্ররক্তিনী। সেই গ্রামের সকলে খুব ভালোভাবেই জীবনযাপন করত। তাদের সকলের মাঝে তেমন কোনো ঝগড়া বিপদ থাকতো না। কিন্তু একদিন গ্রামে এক অচেনা কবিরাজ আসে, আর তাকে কেউ চিনত না। সে এখানে এসে আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের কাছে যান, আর তাকে বলেন, চাচা যান, আমি অনেক দূর থেকে এসেছি, আমার কোনো থাকার জায়গা নেই। যদি দয়া করে আমাকে একটি থাকার জায়গা করে দিতেন, তাহলে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তখন আমাদের চেয়ারম্যান সাহেব ভালো মনের মানুষ থাকায় তিনি লোকটির উপর দয়া করে আমাদের গ্রামের শেষের দিকে একটি বাড়ি আছে, ওখানে তার থাকার ব্যবস্থা করে দেন। বাড়ি বললে ভুল হবে, একটি ভাঙা ঘর ছিল, সেখানে তেমন কেউ আসা যাওয়া করতো না। সেই বাড়িটিকে চেয়ারম্যান চাচা ২জন মানুষ দিয়ে ঝোপঝাড় পরিষ্কার করে কোনো রকম ভাবে সেখানে টিনগুলোকে ঠিক করে দেয়। কিন্তু তারপরও যদি কোনোদিন ভালোভাবে বৃষ্টি হয়, তবে চালের ফুটো বেয়ে বৃষ্টি ঘরে পড়বে। কিন্তু সেই লোকটি কোনো রকম অভিযোগ করেনি সেখানে থাকতে। তো বেশ ভালোই যাচ্ছিল দিনকাল। আর আমরা ওদিকটায় আড্ডা দিতে যাওয়ায় তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তখন তার নাম জিজ্ঞেস করি আমরা। তখন সে তার নাম বলে, তার নাম খায়রুল কবির। সকলে তাকে খায়রুল নামে ডাকে। আর এভাবে কয়েক মাস চলে যায়। তার সাথে গ্রামের সকলেরই একটা ভালো সম্পর্ক হয়ে যায়। বিশেষ করে বাচ্চারা খায়রুল কবিরাজকে অনেক পছন্দ করত, কারণ সে সকল বাচ্চাদের অনেক ভালোবাসতো। আর এর জন্য বাচ্চারা দিনের বেশিরভাগ সময় খায়রুল কবিরাজের বাড়িতেই থাকতো। আর এলাকার সকলেও এটাতে তেমন কোনো কিছু মনে করতো না, কারণ খায়রুল কবিরাজও বাচ্চাদের কিছু বলতো না। হঠাৎ গ্রামের একটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়। তখন সকলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। তখন সকলে খায়রুল কবিরাজকে জিজ্ঞেস করে, ভাই, ওকে দেখেছেন কিনা? তখন সে বলে, আমি জানি না, আমার বাড়িতে বাকিদের সাথে এসে খেলছিল, কিন্তু এরপর হঠাৎ বাড়িতে যাবে বলে চলে যায়, তারপর আর কিচ্ছুই জানি না। তখন সকলে মিলে পুলিশের কাছে যায়, আর বাচ্চাটিকে পাওয়া যাচ্ছিল না এর একটি চিঠি করে আসে। তখন পুলিশও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও বাচ্চাটিকে পাওয়া যায় না। পুলিশের পাশাপাশি আমরা গ্রামের লোকেরাও খাল বিল সব জায়গায় খুঁজতে থাকি, কোথাও পানিতে পড়েছে কিনা দেখি, কিন্তু না, কোথাও সেই বাচ্চাটিকে কোনোভাবেই পাওয়া যায়নি। একটা সময় সকলেই আশা ছেড়ে দেই, ওকে হয়তো কোনো মাথা কাটা লোক নিয়ে গেছে। আর সেই সময়টাতে মানুষের মাঝে একটি গুঞ্জন ছিল, বাচ্চাদের মাথা কাটা লোক ধরে নিয়ে যায়। তখন সকলে এটা ভেবে চুপ হয়ে যায়, আর কোথাও খোঁজে না। কিন্তু সেই বাচ্চাটির মা বলে, আমার ছেলে বেঁচে আছে, আমার মন বলছে আমার ছেলে এখনো বেঁচে আছে, আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে বের করে দিন। কিন্তু আমরা এটা তেমন একটা মাথায় নেইনি। এরকম ভাবে দিন কাটতে থাকে, আবার গ্রামের সকলে স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। কিন্তু আমার মনেও একটা নাড়া দেয়, বাচ্চাটি গেল তো গেল কোথায়? আর সবচেয়ে বড় বিষয় হলো, একজন মা বলছে তার ছেলে এখনো বেঁচে আছে, তাহলে অবশ্যই সে বেঁচেই আছে, সেটা যেখানেই হোক না কেন। কারণ একজন মা বলতে পারে তার সন্তানের সম্পর্কে, সন্তান বিপদে পড়লে সবার আগে একজন মা বলতে পারে। কিন্তু আমার মন যতই বলুক, বাচ্চাটিকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আবার কিছুদিনের মাথায় আরেকটি বাচ্চা হারিয়ে যায়। তখন আবার গ্রামের সকলের মাঝে একটা হইচই ওঠে, আরেকটি বাচ্চা হারিয়ে গেছে।
তখন সকলে মিলে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও সেই বাচ্চাটিকে পাওয়া যায় না। আবার সকলে যে পুলিশের শরণাপন্ন হই, কিন্তু তারা ঠিক আগের মতোই একটি চিঠি করে সকলকে বাড়ি পাঠিয়ে দেয়। তখন আমরা বলি, দেখুন, এরকম চিঠি করে বসে থাকলে চলবে না। আমাদের আশেপাশের যত গ্রাম আছে সকলকে জানাতে হবে। গ্রামের বাচ্চারা নিখোঁজ হতে শুরু করেছে। কাউকে সন্দেহজনক মনে হলে দ্রুত আটকে পুলিশকে জানাতে। আর আমাদেরও খোঁজাখুঁজি চলমান রাখতে হবে। তখন সকলে এই কথায় একমত হই, আর আমরা খুব কড়া নজরে চলাফেরা করতে শুরু করি। অপরিচিত কাউকে দেখলেই তাকে আটকে ভালো করে খোঁজ খবর করে কার কাছে এসেছে জেনে শুনে তারপর যেতে যাই। এভাবেই আবার কিছুদিন চলে যায়, কিন্তু বাচ্চাটির কোনো খোঁজ পাওয়া যায় না। পূর্বের মতোই আবারও সকলে শান্ত হয়ে যায়। এরপর আবার হঠাৎ একদিন আরেকটি বাচ্চা পুকুরে গোসল করতে যেয়ে উধাও হয়ে যায়। কোনো কোনো বাচ্চারা বলে গোসল করতে এসেছিল, আবার কেউ বলে না, আসার পথে হঠাৎ আবার বাড়ি চলে যায়। তখন বাচ্চাদের কথায় আমরা কিছুই বুঝতে পারছিলাম না, আর আমাদের গ্রাম সহ আশেপাশের সকল গ্রামে একটি হইচই পড়ে যায়। গ্রামের বাচ্চারা হারাতে শুরু করেছে, কেউ যাতে বাচ্চাদের একা না ছাড়ে। তখন সকলে বেশ সতর্ক হয়ে যায়, আর কেউ কেউ বাচ্চাকে একা ছাড়েই না। কিন্তু আমার মাথায় একটা জিনিস কাজ করে না, বাচ্চাগুলো গেল তো গেল কোথায়? আর বাচ্চা নেওয়ার লোক হলে তারা বাচ্চাদের মেরে মাথা নিয়ে যায়, শরীর ফেলে যায়, কিন্তু এখানে জলজ্যান্ত বাচ্চাগুলোই উধাও হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। তখন আমি যুবক থাকায় আমি সহ আমার বন্ধুরা একটা প্ল্যান করি। আমরা কাউকে না জানিয়ে গোপনে একটা দল করে পাহারা দেওয়ার চেষ্টা করব। আর এবার বাচ্চাগুলোর দিকে নজর রাখবো তারা কোথায় যায়। তখন যেই কথা সেই কাজ, আমরা বাচ্চাগুলোর দিকে নজর রাখতে থাকি। তারা যেখানে যায় আমাদের মাঝের কেউ না কেউ তাদের পিছু নেয়, আর কোনো কাজের বাহানা করে সেখানে তাদের চোখে চোখে রাখে। কিন্তু 15 দিন কেটে যায়, কিচ্ছুই হয় না। তখন আমরা আবার একটি মিটিং করি, আর সকলে বলা বলি করি, কই কিচ্ছুই তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আর বাচ্চারাও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তখন আমি বলি, যাই হোক, আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আর যেই এই কাজ করেছে সে আবার আসবে, কারণ চোর চুরি করে একবার মজা পেলে সে বারবার সেখানে আসতে চায়। তাই সবাই চোখ কান খোলা রেখে কাজ করো। ঠিক তখনই গ্রামের সকলের চিল্লাপাল্লার আওয়াজ কানে ভেসে আসে। তখন আমরা সেখান থেকে উঠে দৌড়ে সেই জায়গায় যাই, আর দেখি গ্রামের মানুষ লাঠি মশাল নিয়ে দাঁড়িয়ে। তখন আমরা সকলে বলে উঠি, কি হয়েছে? সকলে এভাবে জড়সড় হয়ে এসেছেন কেন? তখন আমাদের চেয়ারম্যান কাকা বলে, আমার নাতিকে পাওয়া যাচ্ছে না। তখন আমরা বলি, কিভাবে কি? ও তো এই সময় বাড়িতে থাকার কথা, তাহলে হারালো কিভাবে? তখন চেয়ারম্যান কাকার ছেলে মাজেদ ভাই বলে, ও বাড়িতেই ছিল, ওর মা নাকি রান্নার কাজ করছিল, তখন ও বাথরুমে যাবে বলে ডাকতে থাকে। তখন নাকি ওর মা বলেছে, তুই যা, আমি পানি নিয়ে আসছি। তখন ও নাকি বাথরুমের দিকে চলে যায়, আর 3-4 মিনিট পর ওর মা যেয়ে দেখে ও বাথরুমে নেই। তখন ভেবেছে হয়তো ঘরে চলে গিয়েছে, কিন্তু না, ঘরে যেয়েও দেখে সেখানেও নেই। তখন বাড়ির আশেপাশে সব জায়গা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও ওর হদিস নেই। তখন আমরা বলি, বাড়ি থেকে একটি বাচ্চা উধাও হয়ে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব? তখন আমরা আরো বলি, বাড়িতে কোনো বাহিরের লোক এসেছে কিনা? তখন তারা বলে, না, কোনো লোক আসেনি এবং বাইরেও কেউ যায়নি। তাদের সাথে বাইরে যাবে এমন কোনো অবস্থাও হয়নি। তখন সকলে সেই রাতের আঁধারে খুঁজতে শুরু করি, আর একটা সময় আমার এক বন্ধু বলে, দোস্ত, একটু আগে খায়রুল কবিরাজকে দেখলাম কাঁধে করে বস্তায় কিছু একটা নিয়ে যাচ্ছে। আমি ঝোপের আড়ালে প্রস্রাব করতেছিলাম, আর ও আমাকে খেয়াল করেনি। তখন আমি বলি, কি বলিস? তুই ঠিক দেখেছিস তো?
তখন ও বলে ওঠে, তোর কি আমাকে রাত কানা মনে হয় নাকি? আমি চোখে কম দেখি নাকি? তখন আমি বলি, আরে বেটা, জিনিসটা শিওর হওয়ার জন্য বললাম। তখন ও বলে, দোস্ত, 100% শিওর, আমি ভুল দেখিনি। তখন ও আরো বলে, একটা জিনিস লক্ষ্য করেছিস? সেই প্রথম বাচ্চাটির হারানোর দিন খায়রুল কবিরাজ আমাদের সাথে ছিল। এরপর এতগুলো বাচ্চা হারালো, কিন্তু কোনো ক্রমেই তাকে দেখা গেল না। তখন আমি বলি, তোর কথায় যুক্তি আছে। আর যদি খায়রুল কবিরাজ এই কাজে জড়িত থাকে, তবে তার উপর কড়া নজর রাখা লাগবে, কিন্তু তাকে বুঝতে দেওয়া যাবে না। আমরা তার উপর নজর রাখছি, আর কাউকে এটা বলাও যাবে না। তুই খায়রুল কবিরাজকে দেখেছিস একটি বস্তা নিয়ে যেতে, তাহলে তারা পুরা খেলা নষ্ট করে দেবে সকলে। আর আমরা কাল খায়রুল কবিরাজের বাড়িতে যাব, আর এমনিতেই সেখানে গিয়ে তার সাথে আড্ডা দেওয়ার নাম করে পুরো ঘর খুঁজবো বাচ্চাদের কোনো হদিস পাই কিনা, কিন্তু তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না। আমরা তার বাড়িতে কেন এসেছি এটা যেন সে ভুলক্ষণেও না বোঝে। তো সেদিন আমরা মনের প্রশান্তির জন্য রাতের একটা গভীর সময় পর্যন্ত সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও চেয়ারম্যানের নাতিকে খুঁজে পাই না। আর একটা সময় যে যার বাড়িতে চলে যাই। আর আমরা পুকুর পাড়ে এসে সকলে প্ল্যান করি কিভাবে তার বাড়ি যাওয়া যায়। তখন আমাদের মধ্যে একজন বলে ওঠে, খায়রুল কবিরাজের বাড়িতে ডাব গাছ আছে অনেকগুলো, আমরা কাল ডাব খাওয়ার কথা বলে সেখানে যাব। আর তোরা বলবি আমরা ঘরে যেয়ে বসি। এদিকে একজন ডাব পাড়তে উঠবে, তখন তোরা ঘরে যেয়ে তার প্রত্যেকটি জিনিস আশ্চর্যজনক ভাব করে দেখতে চাইবি, আর ঘরের সব জিনিস খুঁটে খুঁটে ভালো করে দেখবি, তখন বোঝা যাবে। তখন আমি বলি, বেশ ভালো একটা বুদ্ধি দিলি, তো এই মোতাবেক কাজ করা হবে। তো এখনকার মতো বাড়ি চলে যা সবাই, কাল সকালে এখানেই দেখা করব সবাই। তখন আমরা সব কথা শেষ করে যে যার বাড়িতে চলে আসি, আর সেই রাতে ঘুমিয়ে পড়ি। আর সবাইকে বলে দেই আমাকে সকাল সকাল ডেকে দিবে। তো সকাল হলে আমাকে ডেকে দিলে আমি উঠে কোনো রকম হাত মুখ ধুয়ে চলে যাই গতকালের সেই পুকুর পাড়ে। আর যেয়ে দেখি আমার দুই বন্ধু সেখানে বসা, আর তখন আমিও তাদের সাথে যোগ দেই। আর কিছু সময় পার করে একে একে সকলেই চলে আসে। তখন আমরা গতকালের করা প্ল্যান মোতাবেক খায়রুল কবিরাজের বাড়িতে যাই, আর কোনো কথা না বলেই বাড়ির ভেতর প্রবেশ করি। আর দেখি সে উঠানে বসে কি জানি বানাচ্ছিল তার কবিরাজি কাজের। তখন আমরা হাসি মুখে বলি, কি খায়রুল ভাই, কি বানাচ্ছেন? আমরা আসবো বলে কোনো জড়িবুটি বানাচ্ছেন নাকি? খাইয়ে পেট খারাপ করে দেবেন। তখন খায়রুল কবিরাজ বলে, আরে আপনারা আসেন আসেন, না তেমন কিছু না, একটু ওষুধ তৈরি করছি আর কি। তো কি বুঝে এই খায়রুলের বাড়িতে আসলেন? তখন আমরা বলি, একটু ডাব খাইতে মন চাইলো তাই আসলাম, আপনার বাড়ির ডাব গাছে ভালোই ডাব আছে। তখন খায়রুল কবিরাজ বলে, ও এই ব্যাপার, তো দাঁড়ান আমি মাদুর নিয়ে আসি, সবাই বসেন। আর ডাব পারবে যে গাছে উঠে পড়তে শুরু করেন। তখন আমাদের মাঝে একজন বলে ওঠে, বাইরে বসবো না, ঘরে যেয়ে বসি। আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে কি বলিস, ভেতরে যেয়ে বসি নাকি? তখন আমি বলি, হ্যাঁ ভিতরেই যেয়ে বসি। এই কথা বলে আর চোখে খায়রুল কবিরাজের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ঘরে যাওয়ার কথা শুনে সে একটু বিরক্ত হলো। তখন খায়রুল কবিরাজ আমাদের বুঝতে না দিয়ে বলে ওঠে, হ্যাঁ চলেন, ঘরে যেয়েই বসেন। তখন আমার মনে আরেকটি সন্দেহের দেখা দেয়, খায়রুল ঘরে যাওয়ার কথায় কপাল কুঁচকালো কেন? আবার ভাবি হয়তো এমনিতেই, কারণ একসাথে এতজন কারো বাড়িতে না বলে আসলে এরকমটা করাই স্বাভাবিক। কিন্তু আমরা কাজে এসেছি, আর কাজটা ভালো করে হাতিয়ে দেখতে হবে। তখন কোনো কথা না বলে আমরা সকলে ঘরে ঢুকে যাই, আর তার ঘরে ঢুকেই আমাদের চোখ ছানা বড়া হয়ে যায় তার ঘরের সব জিনিস দেখে, কারণ তার ঘরে অজস্র আয়না দিয়ে ভরা।
সাথে বিভিন্ন প্রাণীদের মাথার খুলি, কয়েক শত কাচের বোতল এক সারিতে করে রাখা, আর প্রত্যেকটিতে নানান ধরনের নানান রঙের কিছু তরল জাতীয় পদার্থ রাখা। তখন আমরা ওসবের দিকে খেয়াল না করে নিজেদের কাজে লেগে পড়ি, কিন্তু সেটা এসবের আদলে রেখে প্রত্যেকটি জিনিসের কাছে যাই আর সেখানে ভালো করে দেখার চেষ্টা করি, কোনো কিছুর হদিশ পাওয়া যায় কিনা লক্ষ্য করি। আর একজন এক এক বিষয়ে জানতে চায় খায়রুল কবিরাজের কাছে, তাকে প্রশ্ন করতে থাকে। তখন একটা পর্যায়ে খায়রুল কবিরাজ বলে ওঠে, একজন একজন করে বলেন, তা না হলে আমি কয়জনকে একসাথে জবাব দেব? আর আমি তো মানুষ একজন নাকি? তখন সকলে সেই জিনিসগুলোর কাছে যায় আর হাতিয়ে দেখতে থাকি আর তাকে জিজ্ঞেস করতে থাকি এগুলোর বিবরণ। তখন খায়রুল কবিরাজ তার জিনিসগুলোর বিবরণ দিতে থাকে। তখন আমি বেড়া দিয়ে পার্টিশন দেয়া পরের ঘরে চলে যাই, আর সেখানে যেয়ে দেখি একটি চৌকি আর একটি লোহার বড় বক্স, যা সকলের ঘরে এই বাক্সগুলো দেখা যায়। তখন সেখানে আর কেউ না থাকায় আমি দ্রুততার সহিত খাটের নিচটা ভালো করে দেখে নেই, কিন্তু সেখানে কিচ্ছুই নেই। তখন উঠে বাক্সটি দেখব, তখন লক্ষ্য করি বাক্সটি তালা মারা। তখন আমি ওই ঘর থেকে খায়রুল কবিরাজকে ডাক দেই, খায়রুল ভাই, একটু এদিকে আইসেন তো। তখন আমার আওয়াজ পেয়ে এই ঘরে আসে খায়রুল কবিরাজ আর বলে, আপনি এখানে কি করছেন? তখন আমি বলি, না তেমন কিছু না, দেখলাম চেয়ারম্যান কাকা ঘরটা ঠিক কিরকম ভাবে ঠিক করে দিল, আপনি ঠিক মতো থাকতে পারেন কিনা? তখন সে বলে, হ্যাঁ আছি কোনো রকম, যদিও একটু কষ্ট হয়, তাও থাকতে তো হবেই। আর আপনাদের দয়ায় এখানে ঠাঁই পেয়েছি, এটাই বড় বিষয়। এই বলে সে আরো বলে, চলেন ওই দিকটায় চলেন, আপনাকে কিছু জিনিস দেখাবো। তখন আমি বলি, আচ্ছা তা না হয় দেখাবেন, আপনার বাক্সটা অনেক সুন্দর, একটু খুলে দেখান তো, আমার বাড়িতেও এরকম একটা বানাবো। তখন খায়রুল কবিরাজের চোখে মুখে একটা বিরক্তির ছাপ লক্ষ্য করি, কিন্তু তাও সে নিজের বিরক্তির ছাপটা আড়াল করে বলে, আরে এটা এরকমই, বাহির থেকে যা ভেতরেও ওই রকমই। তখন আমি বলি, বুঝলাম, কিন্তু ভেতরে দেখলে কি সমস্যা, খোলেন। এই বলে আমি বাকিদের ডাক দেই, আর তখন সকলে সেখানে চলে আসে, আর আমি তাদের বোঝাতে বুদ্ধি খাটিয়ে বলি, দেখতো খায়রুল ভাইয়ের বাক্সটা অনেক সুন্দর না? তখন তারা আমার কথার ইশারা বুঝে যায়, আর তারাও খায়রুল কবিরাজকে বলে, দেখি তো ভাই আপনার বাক্সটা কেমন, একটু খুলে দেখান। তখন খায়রুল কবিরাজ তাদের নানানভাবে বোঝান এখানে তেমন কিছুই নেই, আর বাইরে যেমনটা দেখছেন ভিতরেও তেমনই, কিন্তু আমরাও ছাড়ার পাত্র না, আমরা এটা দেখবই। তখন আমরা বলি, ভাই আপনার ভেতরে দেখালে সমস্যা কোথায়? আমাদের চিন্তা ছিল হয়তো খায়রুল কবিরাজ এটার মাঝে বাচ্চাদের মেরে রেখেছে। তখন একটা পর্যায়ে খায়রুল কবিরাজ বাধ্য হয়ে সেই বাক্সটির তালা খোলে। তখন আমরা দেখতে পাই ভেতরে কিছু কাঁথা বালিশ আর কিছু খাবারের খই চিঁড়ামুড়ি রাখা আছে। তখন আমরা একটু অবাক হই, যেটা সন্দেহ করলাম সেরকম কিছুই তো নেই, তাহলে আমরা কি ভুল ভেবে আগাচ্ছি? তখন আমাদের যেই বন্ধু গাছে উঠেছিল সে বাহির থেকে ডাকতে শুরু করে আর বলে, এই তোরা বাহিরে আয়, ডাব পাড়া হয়ে গেছে। তখন আমরা ঘর থেকে বেরিয়ে ডাব খেতে থাকি, কিন্তু মনের মাঝে খচখচ থেকেই যায়, তাহলে বাচ্চাগুলো গেল তো গেল কই? তখন এক পর্যায়ে ডাব খাওয়া হলে আমরা খায়রুল কবিরাজকে বিদায় দিয়ে চলে আসি, আর প্রতিমধ্যে বলাবলি করতে থাকি, কই কোথাও তো কিচ্ছু পেলাম না। তখন আমি বলি, আচ্ছা সেই বাক্সটিতে তেমন কিছুই ছিল না, তাহলে খায়রুল কবিরাজ এটা দেখাতে চাইছিল না কেন? তখন সকলে বলে, হয়তো তালা খোলার আলসামিতে। তখন আমি বলি, না রে, এখানে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে, আমরা এটাকে হেলাফেলা করলে চলবে না। তখন সকলে বলে, তুই যা ভাবছিস তা বলিনি, আমরা এটাকে হেলাফেলার চোখে দেখছি না।
তবে ওকে ধরতে হলে আমাদের সঠিক প্রমাণ বের করতে হবে। তখন সকলে আবার পুকুর পাড়ে এসে বলাবলি করতে থাকি, কি করা যায়। এখন আমরা যেখান থেকে শুরু করলাম আবার সেখানে এসে আটকে গেলাম। তখন আমি বলি, এটার একটা বিহিত করতেই হবে, কিন্তু কিভাবে করব? কথা হলো এটা, আমার কাছে একটা প্ল্যান আছে, যদি কাজে লাগানো যায় তাহলে একটা কিছু বের হয়ে যেতেও পারে, কিন্তু এটাতে অনেক বড় ধরনের বিপদও হতে পারে। তখন বাকিরা বলে, কি বলতে চাইছিস, একটু ঝেড়ে বল তো। তখন আমি বলি, মন দিয়ে শোন আমার কথা। আমি একটি বাচ্চাকে ঘর থেকে দূরে কিছু একটা আনতে পাঠাবো। সেটা নীরব জায়গা দিয়ে পাঠাবো। সেটা যে কারো বাচ্চা হতে পারে। তখন প্ল্যান মোতাবেক আমরা সেই বাচ্চাটিকে ফলো করব, আর ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে আর যেদিকে দিয়ে তাকে পাঠাবো সেই রাস্তার গাছেও আমাদের কয়েকজন বসে থাকবে। কোনো সমস্যা হয় কিনা লক্ষ্য রাখবে, কারণ কোনো রিস্ক নেওয়া যাবে না। আর যেহেতু খায়রুল কবিরাজের ওপর একটা সন্দেহ আছে, তাহলে তার বাড়ির সামনেও দুইজন থাকবি। আর যদি খায়রুল কবিরাজ রাতে বের হয়, তাহলে তোরা পেছন দিয়ে বেড়া কেটে ঘরে ঢুকবি, কিন্তু কেউ কোনো কিছুতে হাত দিবি না। যদি পথিমধ্যে বাচ্চাটিকে যে কেউ মেরে ফেলার মতো কিছু করে, তখন সকলে ঝাঁপিয়ে পড়বি, তা না হলে কাজে কোনো বাধা দিবি। যদি কোথাও নিয়ে যায় তাহলে তাকে ফলো করবি, আর কোনোভাবেই যাতে বুঝতে না পারে তোরা তাকে ফলো করছিস। তখন ওরা বলে, সবই বুঝলাম, কিন্তু কে এরকম কাজে তার বাচ্চাকে দেবে? আমাদের বাচ্চা থাকলে আমরাও তো দিতাম না। তখন আমি বলি, আমার ভাতিজাকে আমি পাঠাবো যে কোনো একটি কাজে, আর তাকে পাঠিয়ে আমি বাড়ির পেছন দিক দিয়ে বের হয়ে যাব। তখন ওরা বলে, বেটা, তুই এই কাজে তুই নিজের ভাতিজার প্রাণ ঝুঁকিতে ফেলবি? তখন আমি বলি, এটা হয়তো আমার আপন ভাতিজা হবে, যে বাচ্চাগুলো হারিয়েছে ওরাও তো আমার ভাগিনা ভাতিজা। তখন আমার বন্ধুরা বলে, তোর এই প্ল্যান যদি কাজে লেগে যায় তাহলে এটা আমরা ভেস্তে যেতে দেব না। তখন আমি বলে দেই, কে কোথায় থাকবে। তখন আমাদের মাঝে দুইজন আলেম ছিল, ওদের বলি, তোরা দুইজন খায়রুল কবিরাজের বাড়ির আশেপাশে থাকবি, আর যদি সে বের হয় তবে তোরা বেড়া কেটে ঘরে প্রবেশ করবি, আর একজন খাটের নিচে থাকবি, আর একজন সামনের ঘরের চৌকির নিচে থাকবি। যদি কিছু না হতে দেখিস তাহলে খায়রুল কবিরাজ ঘুমিয়ে গেলে ধীর পায়ে বেরিয়ে যাবি, যাতে ও বুঝতেও না পারে। আর বাকিদের মাঝে তোরা দুইজন রাস্তায় শুরুর দিকে দুইটা গাছে থাকবি, আর তোরা দুইজন দোকানের আগের ওই রাস্তার গাছে থাকবি, আর তোরা দুইজন আমার ভাতিজাকে ফলো করবি, আর আমি এককভাবে ঝোপঝাড় দিয়ে ওকে নজর রাখবো। তখন সবাই তাদের অবস্থান বুঝে নেয়। তখন আমি বলি, এখন তাহলে সবাই যে যার বাড়িতে চলে যা, আর রাত 8টার আগেই সবাই এখানে এসে দেখা করবি, সাথে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসবি। আর তখন যে যার বাড়িতে চলে যায়, সাথে নিজেদের রাতের জন্য তৈরি করতে থাকে। আর দিন পেরিয়ে রাত হলেই আমি ঘর থেকে 8টার কিছু সময় আগে ঘর থেকে বেরিয়ে যাই, আর সকলের সাথে সেই জায়গায় আবার দেখা করি, আর দেখি সকলে যে যার মতো জিনিসপত্র নিয়ে হাজির। দুই আলেম বন্ধু তারা দুইটা কোরআন শরীফ সাথে নিয়ে এসেছে। আর তখন আমি বলি, কোরআন শরীফ দিয়ে কি করবি? তখন ওরা বলে, এমনিতেই নিয়ে নিলাম। তখন আমি বলি, বেটা, কোরআন শরীফ নিয়ে কি কাজ করতে পারবি? তখন ওরা বলে, আমাদের সাথে সব সময় কোরআন শরীফ থাকে, তোরা লক্ষ্য করিস না তাই দেখিস না। আমাদের জুব্বার পকেটে সব সময় কোরআন শরীফ থাকে, আর দেখছিসই তো কত ছোট আকারের কোরআন শরীফ, এটি নিয়ে ঝামেলা হবে না। তখন আমি বলি, ঝামেলা না হলেই হয়। তখন একজন দড়ি নিয়ে এসেছে, আর একজন লাঠি নিয়ে এসেছে, দুইজন ছুরি নিয়ে এসেছে, আর একজন একটা দা নিয়ে এসেছে। খায়রুলের বাড়ির শীত কাটবে বলে। তখন দা দিয়ে ওই দুইজন আলেম বন্ধুদের পাঠিয়ে দেই
খায়রুল কবিরাজের বাড়ির দিকে। দুইজনকে গাছে তুলে দেই আর দুইজনকে সামনের আরেকটি গাছে তুলে দেই। আর আমার সাথে দুইজনকে নিয়ে আমার বাড়ি চলে আসি। আর ওদের বলে দেই 5 মিনিটের মাঝে ভাতিজা ঘর থেকে বেরোবে, তোরা ওকে ফলো করবি। আমি ওকে পাঠিয়ে বাড়ির পেছন দিয়ে ঝোপঝাড় দিয়ে ওকে নজর রাখবো, কোনোভাবেই ওকে চোখের আড়াল হতে দিবি না। এই বলে আমি বাড়ির ভেতরে প্রবেশ করি আর ঘরে ঢুকে বলি, ভাবি, ভাইজান রিহানকে দোকানে যেতে বলল। তখন ভাবি বলে, একটু আগেই তোমার ভাই বেরিয়ে গেল, এরকম কিছু তো বলে গেল না তো। তখন আমি বলি, আমার সাথে রাস্তায় দেখা হলো আর বলল রিহানকে দোকানের দিকে পাঠিয়ে দিতে। তখন ভাবি বলে, ও ছোট মানুষ, একা কিভাবে যাবে? তার মাঝে এখন আবার বাচ্চারা হারিয়ে যাচ্ছে, আমি একা ওকে ছাড়তে পারবো না। তখন আমি কি করে বলবো বুঝে উঠতে পারছিলাম না। তখন হঠাৎ উপস্থিত বুদ্ধি বেরিয়ে আসে। তখন বললাম, আরে একা যাবে কেন? ভাইয়ার পিছন দিয়ে আব্বাও দোকানে যাচ্ছিল। তখন বাবাকে দাঁড় করিয়ে বলেছি রেহানকে নিয়ে যেতে সাথে। ভাইয়া ওকে দোকানে যেতে বলেছে। বাবা ওই সামনের পুকুর পাড়ের ধারে দাঁড়িয়ে আছে, ওকে পাঠাও। তখন রিহান নাচতে নাচতে চলে যায়, কারণ সে দোকানে গেলে কিছু কিনতে পারবে। তখন রিহান বেরিয়ে যায়। দর্শক শ্রোতা, একটু কথা বলে নেই। এখন আপনারা বিভিন্ন জনের মিশ্রিত কথা পাবেন ঘটনার মধ্যে, যা ঘটনা শেষে বলেছিল সকলে, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি তা মিলিয়ে আগে নিয়ে এসেছি। চলেন তাহলে আবার ঘটনায় যাওয়া যাক। রিহান ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমিও বাড়ির পেছন দিয়ে বেরিয়ে পড়ি আর ঝোপঝাড় দিয়ে ওকে লক্ষ্য করতে থাকি। আর আমার দুই বন্ধু রেহানের পিছনে গাছের আড়াল করে চোখে চোখে রাখতে শুরু করে। এদিকে দুইজন হুজুর বন্ধু সেখানে যেতেই দেখে খায়রুল কবিরাজ একটি বড় বস্তা নিয়ে আর একটি কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন তারা খায়রুল কবিরাজের বাড়ির পেছন দিক দিয়ে তার ঘুমানোর খাটের নিচ দিয়ে কেটে সেখানে প্রবেশ করে। আর একজন সেই খাটের নিচে থাকে, আর একজন যে সামনের ঘরের চৌকির নিচে লুকায়। এর মাঝে আমার ভাতিজা পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে থাকে আমার আব্বার জন্য। তখন খায়রুল কবিরাজ সেখানে আসে আর বলে, রিহান, এখানে কি করছো? তখন আমার ভাতিজা বলে, দাদার জন্য অপেক্ষা করছি, তিনি নাকি এখানেই ছিল, হয়তো কোথাও গেছে, দাদা আসলে দোকানে যাব। তখন খায়রুল কবিরাজ বলে, তোমার দাদা এখানে ছিল, কিন্তু তাকে আমি বলেছি আপনি চলে যান, রিহান আসলে আমি তাকে নিয়ে দোকানে আসছি। এই কথাগুলো শোনা মাত্র আমাদের সব সন্দেহ পানির মতো পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমরা তাকে হাতে নাতে ধরবো আর এই বাচ্চাগুলোর সন্ধান বের করব, এর জন্য অপেক্ষা করতে থাকি। আর সেই রাতটা ছিল চন্দ্রগ্রহণের রাত, আর ধীরে ধীরে চাঁদটা রক্তবর্ণ ধারণ করতে থাকে। তখন খায়রুল কবিরাজ বলে, রিহান, আমি একটা জিনিস বাড়িতে ফেলে এসেছি, চলো সেটা নিয়ে তারপর দোকানে যাব। তখন রিহান তার সাথে হাঁটতে শুরু করে আর সে রিহানকে নানান ধরনের গল্প শোনাতে থাকে। রিহানও মজা পেয়ে মুগ্ধ হয়ে তার গল্প শুনতে থাকে। এক পর্যায়ে খায়রুল কবিরাজ রিহানকে একটি চকলেট দিয়ে বলে, রিহান, এটা খাও, অনেক মজার চকলেট। তখন রিহান সেটি মুখে নিয়ে চুষতে শুরু করে আর খায়রুল কবিরাজ গল্প শোনাতে থাকে। তখন খায়রুল কবিরাজের বাড়ির কাছাকাছি আসতেই রিহান অজ্ঞান হয়ে যায়। তখন আমি বেশ ভয় পাই, কারণ আমি দূর থেকে সবই দেখছিলাম। তখন নিজেকে সামলে বলি, এখন না, তাহলে বাকি বাচ্চাদের খবর পাওয়া যাবে না। এদিকে পরের গাছের বন্ধুরাও ওদের সাথে যোগ দেয় আর ওরা 6 জন ছড়িয়ে ছিটিয়ে খায়রুল ও রিহানকে ফলো করতে থাকে। আর রিহান পুরোপুরি অজ্ঞান হয়ে গেলে খায়রুল কবিরাজ রিহানকে তার সেই পাটের বস্তায় পুরে চারদিকে তাকিয়ে বাড়িতে প্রবেশ করে।
তখন আমরা এক হয়ে যাই আর ওদের মাঝে চারজনকে বলি, তোরা এখানেই অপেক্ষা করবি আমরা না আসা পর্যন্ত। আর চারজন বাড়ির চার কোনায় থাকবি। যদি এই জানোয়ার পালাতে চায় তাহলে যাতে আটকাতে পারিস। তখন ওরা ঠিক আছে বলে। তখন আরো বলে দেই, যদি কোনো বড় বিপদ দেখিস তাহলে গ্রামের সকলকে ডেকে জড়ো করে ফেলবি। তখন ওরা চারজন বাড়ির চারদিকে চলে যায় আর আমরা তিনজন এই বলে বাড়িতে প্রবেশ করি। আমি ওদের একজনের কাছ থেকে একটি ছুরি নিয়ে নেই আর একটার কাছে তো দড়ি ছিলই। এর মাঝে সেই দুইজন আলেম বন্ধু ওরা দেখে খায়রুল ঘরে প্রবেশ করে দরজাটা আটকিয়ে দেয় আর সোজা ওর ঘুমানোর ঘরে চলে যায়। তখন সামনের রুমের জন কিছুই দেখে না, কিন্তু ঘুমানোর রুমের ওই বন্ধু দেখে খায়রুল তার বাক্সটির তালা খুলে আর সেখানে সব কাপড় চোপড় বের করে নিচে রাখে আর সে ওই বাক্সটির ভেতরে প্রবেশ করে। তার 1 মিনিট পর একটি শব্দ হয়, কোনো লোহার কিছু সরানোর মতো। এরপর আবার বাক্স থেকে বেরিয়ে আসে আর ছালার ভেতর থেকে অজ্ঞান হওয়া রিহানকে বের করে আর সেই বাক্সটির ভেতরে রেখে দেয়। আবার সেই বাক্সটি ভেতরে প্রবেশ করে, তখন সেই আগের মতোই লোহার ভারে কিছু সরানোর শব্দ হয়। এরপর আবারও বেরিয়ে আসে, তারপর তড়িঘড়ি করে কাপড়গুলো বাক্সটিতে পুরে দেয়। তখন আমি দরজায় কড়া নাড়তে শুরু করি, খায়রুল ভাই, দরজা খোলেন। তখন কোনো সাড়া শব্দ পাই না। তখন আমি আরো জোরে কড়া নাড়তে শুরু করি আর চিৎকার করে বলতে থাকি, এই খায়রুল, দরজা খোল। তখন দরজা খোলার একটু শব্দ পাই, কিন্তু কি বুঝে আমি একটু পিছিয়ে দাঁড়াই, আমি নিজেও জানি না। তখন দেখি খায়রুল দরজা খুলেছে ঠিকই, কিন্তু দরজা খোলা মাত্রই একটি দা দিয়ে কোপ দেয় আমি যেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যিস আমি একটু পিছিয়ে দাঁড়িয়েছি, তা না হলে কোপটা আমার মাথা বরাবর পড়তো। তখনই আমার এক বন্ধু তার হাতে থাকা লম্বা লাঠি দ্বারা খায়রুল কবিরাজের দা যে হাতে ছিল সেই হাত বরাবর কষিয়ে একটি বাড়ি মারে, যা খেয়ে সে দা ছেড়ে দেয়। তখন দুইজন মিলে ওকে ধরে ফেলে। তখন সে নিজেকে বাঁচাতে বলে, ও ভাই, আপনারা, আমি ভেবেছিলাম কোনো চোর ডাকাত। তখন আমি বলি, ও, তুই আমার গলার আওয়াজও চিনিস না, তাই না? আর আমার ভাতিজাকে কি করেছিস? তখন ঘর থেকে আমার ওই দুই বন্ধু বেরিয়ে আসে আর বলে, দোস্ত, সব দেখছি, আগে রিহানকে উদ্ধার করতে হবে। তখন আমি বলি, এই জানোয়ারের বাচ্চা, কোথায় রেখেছিস বাচ্চাদের? তখন ওরা বলে, ভেতরে চল, ওই বাক্সর ভেতরে এই রহস্য লুকিয়ে আছে। তখন আমি ভেতরে যাই, ওই খায়রুল কবিরাজকে সাথে নিয়ে যাই। তখন ওরা খায়রুল কবিরাজের কোমর থেকে চাবির ছোরা নিতে গেলে খায়রুল কি সব দোয়া পড়তে শুরু করে। তখন আমি দ্রুত ওর মুখ চেপে ধরি, কারণ এরকম খারাপ কবিরাজরা তন্ত্রমন্ত্রের দ্বারা মানুষকে মেরেও ফেলতে পারে। তাই আমি ওর মুখ চেপে ধরি আর একজনকে কাপড় দিতে বলি। খায়রুলের লুঙ্গি এগিয়ে দিলে ওই লুঙ্গি ওর মুখে যত দূর যায় পুরে দেই। তখন ও হাঁসফাঁস করতে থাকে। এর মাঝে চাবি নিয়ে বাক্সটি খোলা হয়ে গেছে। তখন আমরা দুইজন মিলে তাড়াতাড়ি বাক্সের সব কাপড় আর বালিশ বের করে ফেলি। তখন দেখি সেখানে কিছুই নেই, নিচে একটি লাল কার্পেট বিছানো। তখন আমি ওদের বলি, কোথায় কি? তখন ওরা বলে, এখানেই রাখলো মাত্র রিহানকে। তখন একজন লাফ দিয়ে ভেতরে ঢুকে লাল কার্পেটটি সরাতেই দেখি একটি লোহার গোল ডালা। তখন এটা দেখে আমরা অবাক হয়ে যাই, আর সেখানেও তালা মারা আছে। তখন একজন আবার সেই চাবির ছড়া থেকে একটি চাবি দিয়ে সেখানের তালাটা খুলে ফেলে, আর সেই ঢাকনা খুলতেই দেখি ভেতরে একটি সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গটি বরাবর নিচের দিকে নেমে গেছে। তখন আমরা সেই ঢাকনায় একটি দড়ি বাঁধি আর সেই বাক্সটির সাথে বেঁধে দেই আর একজনকে নামতে বলি। তখন কেউ নামতে চায় না সেখানে। তখন আমার ওই দুইজন হুজুর বন্ধু ওরা নেমে যায়
আর এরপর আরেকজন নামে। তখন আমি আমার যেই বন্ধুর হাতে লাঠি ছিল তাকে বলি, এই জানোয়ারের বাচ্চার দিকে নজর রাখ, আমিও নেমে দেখি কি অবস্থা। তখন আমি নিচে নেমে যাই, আর আর সেখানে যেতেই যা দেখি তা দেখে আমি অবাক হয়ে যাই। সেখানে আমাদের গ্রামের বাচ্চা সহ আরো অনেক বাচ্চা ছিল। গুনে দেখি সেখানে মোট 11টি বাচ্চা ছিল, যাদের আমি আর আমার বন্ধুরা কেউ চিনতামও না। সব বাচ্চারা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেই প্রথম যে বাচ্চাটি হারিয়েছিল সে বাচ্চাটির চোখ খোলা অবস্থায় আলবোলা হয়ে পড়ে আছে। মনে হচ্ছে ও বেঁচে নেই। তখন আমরা ওদের সকলকে পানি খাইয়ে দেই, আর উপরে উঠাতে গেলে দেখি রশি টান দিতেই রশি সহ সেই ঢাকনাটি নিচে পড়ে যায়। তখনই সেই কবিরাজ উপর থেকে বলে, তোদের সকলের মৃত্যু চলে এসেছে। এই বলে সে একটা তাবিজ ফেলে, আর তারপর হঠাৎই সেই জায়গাটি কাঁপতে শুরু করে। তখন বাহিরের বন্ধুরা পরে বলে, হঠাৎ সেই খায়রুল কবিরাজ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসলে আমরা তাকে আটকে ফেলি আর বেঁধে ফেলি। তখনই বাড়িটি কাঁপতে শুরু করে, আর হঠাৎই আকাশ থেকে একটি কি জানি পরে লাল কিছু একটা। তখন হঠাৎ সেটি একটি নারী মূর্তির আকার নেয়, আর তার চেহারা দেখতে খুবই কুৎসিত রকমের, আর তার মুখ আগুনে ঝলসানো ছিল। মনে হচ্ছিল তার মুখের গোস্তগুলো ঝরে পড়বে, আর হাতের নখ ছিল বিশাল বিশাল। আর তখনই সে আর চোখে আস্তে আস্তে চারদিকে মাথা ঘুরিয়ে দেখে এবং ঘরে ঢুকে পড়ে। আর এসব দেখে আমাদের ভয়ে কাপড় নষ্ট হওয়ার উপক্রম হয়। তখন আমরা সেই সুড়ঙ্গ থেকে লক্ষ্য করি মাটি কাঁপা বন্ধ হয়ে যায়, আর একটা সময় হঠাৎই সেই নারী মূর্তি সেখানে চলে আসে, আর তাকে দেখে আমাদের কলেজার পানি শুকিয়ে যাচ্ছিল। তখন যে বাচ্চাদের পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিলাম তারাও ওই নারীটিকে দেখে আবার অজ্ঞান হয়ে যায়। তখন সেই নারী মূর্তি ধীরে ধীরে বাচ্চাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন আমি সাহস নিয়ে ওই নারী মূর্তিকে বলি, খবরদার, এদিকে আসবি না। তখন সেই নারী মূর্তিটা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে আমাকে ছিটকে মারে, আর তখন বাকিরাও ভয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না। তখন আমি বলি, দোস্ত, তোরা কোরআন শরীফ এনেছিলি না? তখন ওরা বলে, হ্যাঁ। আমি তখন বলি, তাড়াতাড়ি বের করে পড়তে শুরু কর। তখন ওরা কোরআন শরীফ বের করে তেলাওয়াত করতে শুরু করতেই সেই পিশাচটি ভয়ঙ্কর ভাবে চিৎকার করে ওঠে, যে চিৎকারে মনে হচ্ছিল আমাদের কানের পর্দা যেন ফেটে আমরা সেখানেই মারা যাব। তখন সেই শয়তানটি আবার আমার দিকে আসতে নেয়। তখন আমি ভয় পেয়ে যাই, আমার দিকে কেন আসছে। তখন আমি উপরে তাকাতেই দেখি সেই সুড়ঙ্গের মুখ। তখন আমি বুঝে যাই সেই শয়তান পালাতে চাচ্ছে। তখন আমি আমার এক বন্ধুর হাত থেকে কোরআন শরীফ কেড়ে নেই, আর তা ওই লোহার ঢাকনার মুখে ঠেকিয়ে শয়তানটির দিকে পিট করে উপরে চেপে ধরি, যাতে করে কোরআন শরীফের শক্তিতে আমাকে সরিয়ে পালাতে না পারে। আর শয়তানটির দিকে পিট করে দাঁড়াই, কারণ মুখ করে দাঁড়ালে তার ভয়ঙ্কর চেহারা দেখলে আমি সেখান থেকে সরে গেলে শয়তানটি হয়তো পালিয়ে যাবে। তখন ওদের বলি, কোরআন শরীফ তেলাওয়াত আরো জোরে জোরে কর। তখন তারা আরো জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো। তখন শয়তানটি এসে আমার পিঠে একটি আঁচড় দেয়। তখন আমি ব্যথায় চিৎকার করে উঠি। তখন একটা সময় সেই শয়তান কোরআন তেলাওয়াত আর সহ্য করতে পারছিল না। তখন সে তার কানে হাত দিয়ে এতটাই ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করে, সেই চিৎকারে আমার কান দিয়ে রক্ত পড়তে শুরু করে, কিন্তু আমি কোনোভাবেই সেখান থেকে নড়ি না। আর আমার বন্ধুরা একজন এক কানে হাত দিয়ে আরেক হাতের দ্বারা কোরআন শরীফ ধরে হাতের ডানা দিয়ে কান চেপে ধরে আরো জোরে জোরে তেলাওয়াত করতে থাকে, আরেকজন মুখস্থ তেলাওয়াত করতে থাকে। বাকি একজন কান ধরে অজ্ঞান হওয়া বাচ্চাদের সামনে বসে পড়ে।
যাতে শয়তানটি বাচ্চাদের কাছে না যেতে পারে। তখন একটা সময় তেলাওয়াত চলাকালীন শয়তানটি চিৎকাররত অবস্থায় ফেটে যাওয়ার মতো মিলিয়ে যায়। আর এভাবেই সেই চন্দ্ররক্তিনী পিশাচটি মারা যায়। তখন আমি ক্লান্ত হয়ে সেখানে পড়ে যাই, আর আমার কানে শোঁ শোঁ শব্দ হতে শুরু করে। আমার সমস্ত শরীর নিস্তেজ হয়ে আসতে শুরু করে। তখন আমার এক বন্ধু এসে আমাকে পানি খাইয়ে দেয়, আর তখন আমি একটু স্বস্তি ফিরে পাই। কিন্তু আমার শরীরে কোনো ক্রমেই কাজ করছিল না, আমি দাঁড়ানোর শক্তিও যেন পাচ্ছিলাম না। তখনই উপর থেকে দড়ি নিয়ে আমার ২ বন্ধু নামে, আর ওরা আমার এমন অবস্থা দেখে দ্রুত আমাকে উপরে তোলে। তারপর একে একে সব বাচ্চা সহ বাকিদেরও তোলে। তখন আমরা উপরে উঠে দেখি গ্রামের সকলে সেখানে উপস্থিত। তখন গ্রামের এক চিকিৎসক আমার পিঠে ড্রেসিং করে দেয়, আর সকলে বাচ্চাদের পেয়ে আনন্দে কান্নার রোল পড়ে যায় সেখানে। আর এদিকে সেই খায়রুল কবিরাজকে সকলে একটি গাছের সাথে বেঁধে রাখে। আর যেই প্রথম ২টা বাচ্চা হারিয়েছিল, আরো কিছু অজানা বাচ্চা সহ তাদের স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ থাকায় তাদেরকে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যায়। আমার ভাতিজা ও বাকিদের ওই ডাক্তার একটু পানি ছিটায়, কিন্তু জ্ঞান না ফিরলে বলে দেয়, ভয়ের কিছু নেই, ঔষধ দিয়ে দিচ্ছি, এগুলো খাওয়ান। এই বলে কিছু ঔষধ দিয়ে দেয়, আর বলে ওদের বাড়ি নিয়ে হাত পায়ে তেল দিয়ে ভালো করে মালিশ করে দিতে, ঠিক হয়ে যাবে। তখন আমি ব্যথিত শরীর নিয়ে ওই খায়রুল কবিরাজকে নিয়ে আমরা আমাদের বৈঠকখানায় নিয়ে আসি। আর তখন তাকে জিজ্ঞেস করি কি জন্য সে এমনটা করেছে, আর কে এই শয়তান। তখন সে বলে এটা চন্দ্ররক্তিনী পিশাচ, আর ও এর সাধক ছিল। ওই 11টি বাচ্চাকে আজ শয়তানটির নামে বলি দিত, আর সেই শয়তান থেকে শক্তি নিত। তখন সেইখানে থাকা আমাদের গ্রামের হুজুর বলে, আল্লাহ, এই শয়তান তো অনেক বেশি ভয়ঙ্কর ও আক্রমণাত্মক। এই শয়তান তোমাদের যদি চিনে থাকে, তবে ও তোমাদের আবার কোনো এক চন্দ্রগ্রহণের রাতে এসে মারবেই মারবে। তখন আমরা বলি, হুজুর, এই শয়তানের খেলা আমরা শেষ করে দিয়েছি। তখন হুজুর বলে, কি করে তোমরা এত শক্তিশালী একটি পিশাচিনীকে মারলে? তখন আমরা আমাদের সব কথা খুলে বলি, আর সব শুনে হুজুর বলে, তোমরা যে কাজ করেছো, তোমাদের জন্য আজ এই গ্রামটি একটি অনাকাঙ্ক্ষিত অজানা শয়তানের হাত থেকে রক্ষা পেয়ে গেছে। তা না হলে কি যে হতো! তোমাদের এই ঋণ কখনোই পরিশোধ করা যাবে না। তোমাদের কাছে এই গ্রাম চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। তখন চেয়ারম্যান সাহেব বলে, কিভাবে তোমরা এই শয়তানের শয়তানি ধরেছিলে? তখন আমরা শুরু থেকে সব খুলে বলি। তখন সব শুনে সবাই হতবাক হয়ে যায়, আর সকলে আমাদের নিয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন আমার ভাই এসে বলে, তুই তোর ভাতিজার জীবন এভাবে ঝুঁকিতে ফেলতে পারলি? তখন আমি বলি, ভাইজান, অন্যকে নিয়ে ভাবলে আল্লাহ আমাদের ভালো করবে। আর দেখেন, আমরা রিহানের জন্য কতগুলো প্রাণ ফিরে পেলাম, আর কতগুলো মায়ের বুকের ধন ফিরে এসেছে। আর রিহান কি শুধু তোমার একার সন্তান? রিহানকে আমি তোমার থেকেও অনেক বেশি ভালোবাসি। ওকে আমি আমার নিজের সন্তান মনে করি। ওর কিছু হওয়ার আগে আমি মারা যাব, তারপর ওর কিছু হবে, এইটুকু জেনে রেখো। তখন আমার ভাই আমাকে বুকে জড়িয়ে ধরে আর বলে, আমার কিছু হয়ে গেলেও রিহানকে নিয়ে আমার আর ভয় নেই, কারণ তুই আছিস। তখন আমি বলি, আমাদের এই কাজের সম্পূর্ণ কৃতিত্ব আমার এই 2 হাফেজ বন্ধুর, কারণ ওরা কোরআন শরীফ এনেছিল বলে আমিই বলেছিলাম, কোরআন শরীফ এনেছিস কেন? কিন্তু আল্লাহ পাক তার কালাম দিয়ে আমাদেরকে রক্ষা করবেন, এটাই আমাদের ভাগ্যে লিখে রেখেছিল। তাই ওরা নিয়ে এসেছিল আজকে, তা না হলে সকলে সেখানেই মারা পড়তাম। এই বলে আমিন ভাই তার ঘটনাটি শেষ করেন, আর তারপর বলে, আরিফ ভাই, আপনাকে একটা জিনিস দেখাবো। তখন আমি বলি, কি দেখাবেন ভাই?
তখন সে তার পিঠের কাপড় সরিয়ে দেখায়। তখন আমি সেখানে ৩টি গভীর ক্ষত দেখতে পাই, যা পিঠে আড়াআড়ি ভাবে রয়েছে। তখন আমি সেই ক্ষত দেখে ভয় পেয়ে যাই আর ভাবতে থাকি সেই শয়তানের সামনে তার কি অবস্থাটাই না হয়েছিল। তো এই বলে আজকে আমি আমার ঘটনাটি শেষ করছি। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ে থাকি। আর আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের লেখার অনুপ্রেরণা যোগায়। আর এই ঘটনা থেকে আমরা ২টা শিক্ষা নিতে পারি। একটি হচ্ছে কখনোই অপরিচিত কাউকে না বুঝে জায়গা দেবেন না, যাচাই বাছাই ছাড়া। তারা শুঁয়োর মতো সোজা হয়ে ঢুকবে আমাদের মাঝে, আর হয়তোবা কুড়ালের মতো সব শেষ করে বেরাবে। তাই সকলে অপরিচিতদের থেকে সাবধানে চলাফেরা করবেন। একটু চোখ কান খোলা রাখবেন, যাচাই বাছাই করে নেবেন। আর দ্বিতীয়টি হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে সকলে যদি কোনো কাজ করেন, সেটা ভালো কাজে, তাহলে অবশ্যই সফল হবেন। আর ঐক্যবদ্ধ কাজে আল্লাহ পাক স্বয়ং খুশি হন। আর আল্লাহ খুশি মানেই আপনার কাজে সফলতা আসবেই, নিশ্চিত থাকুন। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আর একটি বোনাস কথা হচ্ছে, এই ঘটনার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে যুবক চাইলেই সব করতে পারে, কারণ আল্লাহ তাদের মাঝে সেই গুণ দিয়ে দেয়। যুবকের শরীরের রক্ত গরম, তারা চাইলে সব কাজ তাদের দ্বারা সম্ভব, যেমনটা আমিন ভাই ও তার বন্ধুরা করে দেখিয়েছিল। তো অনেক কথা বলে ফেললাম, সকলে ভুল ত্রুটি ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আজকের ঘটনাটি ভালো লাগলে কি করতে হবে তা তো ভালো করেই জানেন সকলে। তারপরেও বলছি, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ভালোবাসার ভোঁতার ডাকে সকলের মাঝে ছড়িয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এরকম আরো সুন্দর ও ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হতে পারি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। ওয়ান্স এগেইন অ্যানাদার মাস্টারপিসেস স্টোরি আমাদেরকে দিলেন ভাই। একদম ফাটাই দিয়েছেন ভাই আজকের ঘটনাটা। আমরা সচরাচর তো আপনার দেখা গেছে যে তায়ান, ইয়াসিন হুজুর, এইসব ঘটনায় মূলত শুনি। এইসব ঘটনায় মানে আমাদের শ্রোতা বন্ধুরা অনেক বেশি পছন্দ করে। তো আজকে কিন্তু ভাই একদম ভিন্ন রকম কিছু একটা ছিল। চন্দ্ররক্তিনী পিশাচ। ওয়াও! এক কথায় ভাই অসাধারণ একটা ঘটনা ছিল। সত্যি ভাই, একদম মানে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আসলে আমরা যেমন থ্রিলার, সাসপেন্স মানে হরর মুভিগুলো দেখলে যেরকম একটা অনুভূতি পাই, আপনার এই ঘটনাটা পড়ার সময় ঠিক ঠিক তেমনই একটা অনুভূতি কাজ করেছে। সত্যি ভাই, অসাধারণ একটা ঘটনা আজকে আপনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আরিফ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের রিভিউগুলো অনেক বেশি পজিটিভ হবে, কেননা ঘটনা লিখেছে কে দেখতে হবে তো অন অ্যান্ড অনলি আমাদের আরিফ ভাই। তো আরিফ ভাই, আপনাকে ওয়ান্স এগেইন আবারও অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। এভাবে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, এইভাবে আমাদেরকে নতুন ঘটনা লিখে পাঠানোর জন্য। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন কিছু নিয়ম কানুন বলে দেই। সেটা হচ্ছে যে আপনারা আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন এবং সেখানে আপনাদের ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutarda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন।
তো চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগে তা আপনার প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দেবেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।